নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যা 2024 সালের নভেম্বর মাসে গোটা দেশকে নাড়ায় দিয়েছিল। আমরা কথা বলছি 10ই নভেম্বর 2025-এর দিল্লি রেড ফোর্ট ব্লাস্ট নিয়ে। সন্ধ্যা নামার ঠিক মুখে দিল্লির প্রাণকেন্দ্রে একটি গাড়িকে লক্ষ্য করে হওয়া এই বিস্ফোরণ কাড়ে নেই অন্তত 15টি অমূল্য জীবন। আর আহত করে 20-এরও বেশি মানুষকে। এই ঘটনাটা কি একটা বিচ্ছিন্ন হামলা, নাকি এর পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র? আসুন শুরু থেকে একটু একটু করে বোঝার চেষ্টা করি। যদি এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর ভয়েস অফ সুকুমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজান দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। এই বিস্ফোরণ হঠাৎ ঘটে নাই, এর বীজ বোনা হয়েছিল অনেক আগেই। তদন্তকারীর মতে অক্টোবর মাস থেকেই পুলিশ ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ একটি তদন্ত সফিস্টিকেট হোয়াইট কালার টেরর মডেল এর উপর নজরদারি চালাচ্ছে। এই গ্রুপটি ছিল মূলত ছদ্মবেশী। এর সঙ্গে যুক্ত ছিল ডাক্তার, ছাত্র এবং ধর্মীয় নেতারা। এরা জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি, ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে ছড়িয়েছিল। অক্টোবর থেকে 10ই নভেম্বর এই সময়ের মধ্যেই পুলিশ এক ম্যারাথন অভিযান চালায়। সফলভাবে 8 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় 2921 কেজি বিস্ফোরক জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছিলেন ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালে কর্মরত 3 জন কাশ্মীরি ডাক্তার, মুজাম্মিল আহমেদ গনাই পুলওয়ামা থেকে, শাহিন শহীদ লখনৌ থেকে এবং আদিল কুলগাম থেকে। এই মডিউলের মূল চালক ছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জেশে মোহাম্মদ এবং আনসার গজওয়াত উল হিন্দ। তারা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। তাদের মূল পরিকল্পনা ছিল আরও ভয়াবহ। তারা চাইছিল ডিসেম্বর 6 তারিখকে টার্গেট করে দিল্লি, অযোধ্যা, প্রয়াগরাজ সহ 4টি শহরকে একযোগে সিরিয়াল ব্লাস্ট ঘটাতে। কিন্তু পুলিশের দ্রুত এবং লাগাতার অভিযানে তারা প্যানিক হয়ে যায় এবং সেই প্যানিকের ফলস্বরূপেই চূড়ান্ত হামলাটি সময়ের আগেই ঘটে। নভেম্বর 2025 ঠিক 6:52 ইস্ট দিল্লির লালকেলা বা রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নম্বর 1-এর ঠিক সামনে একটি সাদা রঙের হুন্ডাই i-20 গাড়ি রেড লাইটে আসে থামে। গাড়ির ভিতরে ছিল প্রধান উপযুক্ত ডক্টর উমর মোহাম্মদ নবী। পুলওয়ামার এই ডাক্তার ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালেই কাজ করতেন। গাড়িটি বিস্ফোরকে ভরা ছিল। প্রাথমিকভাবে অ্যালুমিনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ও অন্যান্য রাসায়নিকের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। তদন্তে কিছু রিপোর্টে টিএটিপি, যা একটি শক্তিশালী বিস্ফোরক, ব্যবহারেরও কথা উঠে এসেছে।
এরপরেই ঘটে সেই ভয়াবহ বিস্ফোরণ। তীব্র শব্দে চারপাশটা কাঁপে ওঠে এবং গাড়িটিতে আগুন ধরে যায়। আশেপাশের থেকেও 3-4টি গাড়িতেও আগুন লেগে যায়, তবে কোনো বড় ক্রেটার বা গর্ত তৈরি হয় না। পুলিশের প্রাথমিক অনুমান উমর মোহাম্মদ নবী এই গাড়িতে একা ছিল এবং তার 2 সহযোগী আগেই গ্রেপ্তার হওয়ায় সে প্যানিকে তাড়াহুড়া করে ব্লাস্ট করে। এইটি ছিল একটি সুইসাইড অ্যাটাক। এই হামলায় প্রথমে 9 জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 6 জন, অর্থাৎ 15 জন মানুষের প্রাণ কাড়িয়ে নেয়। 20 জনেরও বেশি মানুষ আহত হন, যাদের মধ্যে অনেকের কানে এবং চোখে গুরুতর সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে অঞ্চলটি কর্ডন করা হয়। এনএসজি কমান্ডো এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের পরপরই দিল্লির পুলিশের স্পেশাল সেল UAPA, যা অ্যান্টি টেরর আইন ধারায় মামলা রুজু করে এবং তদন্তের ভার NIA-কে হস্তান্তর করা হয়। তদন্তে জানা যায় প্রধান অভিযুক্ত উমরের ফোনটি হামলার 3 দিন আগের থেকেই বন্ধ ছিল। মৃতদের শনাক্তকরণের জন্য তার মা ও ভাইয়ের DNA স্যাম্পল সংগ্রহ করা হয়। CCTV ফুটেজে দেখা যায় উমর মাস্ক পরে গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি ফরিদাবাদ থেকে এসেছিল এবং 11 ঘন্টার রুট ম্যাপও খুঁজে পাওয়া যায়। তদন্তকারীরা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস জব্দ করে, একটি লাল ফোর্ড গাড়ি, যা বিস্ফোরক ট্রান্সপোর্টে ব্যবহার করা হতো। আর একটি গুরুত্বপূর্ণ গাড়ি, একটি মারুতি ব্রেজা, এখনও খোঁজা চলছে। কানপুর থেকে 9 জন এবং ফরিদাবাদের JEM এর মডিউল ভাঙিয়ে দেওয়া হয়। আল ফালাহ ইউনিভার্সিটিতে এডিট করা হয় এবং সেখান থেকে রাসায়নিক চুরির সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীরা একটা ডায়েরিও খুঁজে পাইছে, যেখানে হামলার বিস্তারিত পরিকল্পনা বা অপারেশনের নাম লেখা ছিল। এই গ্রুপের মূল উদ্দেশ্য ছিল ভারতে আতঙ্ক তৈরি করা। প্রধান সন্দেহভাজন ডক্টর উমর মোহাম্মদ নাবি, পুলওয়ামার বাসিন্দা, যার সরাসরি JEM এর সঙ্গে যোগাযোগ ছিল। সে একটি রেডিক্যাল ডক্টরের গ্রুপের সদস্য ছিল এবং টেলিগ্রামে অন্য সদস্যদের সঙ্গে কোঅর্ডিনেট করত। উমরের অন্যতম সহযোগী ছিল সাইন সাহিদ। সে ছিল লখনৌ থেকে। সে JEM এর ওপেন উইং সেট আপ করার দায়িত্ব পেয়েছিল। অন্যান্য অভিযুক্তরা হলেন মুজামিল শাকিল, মোহাম্মদ আরিফ। তারা ছিলেন মেডিকেলের স্টুডেন্ট। পাকিস্তানের ISI এর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন পাইছিল। যদিও এই সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা ব্যর্থ হয়, তবুও এই নেটওয়ার্কের এখনও কয়েকজন সদস্য ফারার আছে, যারা দুবাই বা পাকিস্তানে লুকায় আছে বলে খবর জানা যাচ্ছে। তাদের গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক স্তরে খোঁজ চলছে। এই মর্মান্তিক ঘটনার পর সরকার দ্রুত পদক্ষেপ নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে আহতদের দেখতে যান এবং স্পষ্ট বার্তা দেন যে ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NS এর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। ক্যাবিনেটে 2 মিনিটের নীরবতা পালন করা হয় নিহতদের স্মরণে। দিল্লিতে দ্রুত 144 ধারা জারি করা হয়। রেড ফোর্ট ও সংলগ্ন মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। দেশের অন্যান্য শহর, বিশেষ করে গোয়া, তেলেঙ্গানা ও আসামে হাই অ্যালার্ট জারি করা হয়। তবে দুঃখজনকভাবে আসামে সোশ্যাল মিডিয়ায় এই হামলাটির প্রশংসা করার জন্য 17 জনকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এর প্রভাব দেখা যায়। চীন, সিঙ্গাপুর, কানাডা সহ বহু দেশ শোক প্রকাশ করে। রাজনীতিতেও বিতর্ক শুরু হয়। বিরোধী দলগুলো ইন্টেলিজেন্ট ফেলিওয়ারের অভিযোগ তুলে। অন্যদিকে সরকার দাবি করে যে দ্রুত অ্যাকশন নেওয়ার ফলেই আরও বড় হামলা এড়ানো সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে
মেহবুবা মুফতির মতো নেত্রীরা কাশ্মীরি ডাক্তারদের ফ্যামিলিকে ন্যায্য বিচার দেওয়ার আবেদন জানায়। সরকার সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো বন্ধ করার জন্য সতর্কতা জারি করেছে, কিন্তু সব পরিসংখ্যান ও রাজনীতির বাইরে সবচেয়ে বড় দুঃখজনক সত্যি হলো এই হামলায় নিহতরা ছিলেন সাধারণ মানুষ, পর্যটক, শপিং করতে যাওয়া লোক বা রোজগার যাত্রী। এই ঘটনায় আমাদের শেখায় যে সচেতনতা কত জরুরি। টেররিজম বা সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় নাই, এটি শুধু ভয়, ঘৃণা আর মানুষের জীবনকে কাড়িয়ে নেয়। আমাদের সমাজে প্রতিটি স্তরে সতর্কতা এবং একে অপরের প্রতি সংবেদনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ধরনের সন্ত্রাসী হামলা রুখতে সরকারের এবং আমাদের মতন সাধারণ নাগরিকদের কি করা উচিত? ইন্টেলিজেন্ট নেটওয়ার্ককে কি আরও শক্তিশালী করা দরকার, নাকি সোশ্যাল মিডিয়ার উপর আরও বেশি নজরদারি প্রয়োজন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান, আমি সব বলব। আর এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু এবং পরিবার সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই সচেতন হয়। পরের ভিডিওতে এই তদন্তের আরও গভীর আপডেট দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।